বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধুই একটি রাজনৈতিক দল নয়, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আস্থা ও ভরসা। দুর্যোগে, বাকবদলের আন্দোলনে, দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে গণমানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছে দলটি। গণতন্ত্র উদ্ধার কিংবা স্বাধীনতা রক্ষার সংগ্রামে ইতিহাসের পরতে পরতে লেখা রয়েছে বিএনপির নাম। বুলেট, গুম, খুন, মামলা কিংবা হামলা কোনো কিছুই টলাতে পারেনি দলটিকে। অবিচল থেকে দেশ ও দেশের মানুষের রক্ষায় লড়াই করে গেছে অবিরাম। দেশি ও বিদেশি নানান ষড়যন্ত্রের নীল নকশা ছিন্ন ভিন্ন করে ফিনিক্স পাখির মতো বারবার বীর দর্পে মাথা তুলে দাঁড়িয়েছে বিএনপি। কিন্তু এই অবিচল শক্তির উৎস কোথায়? এত জনপ্রিয়তার রহস্যই বাকি। 25শে মার্চ কাল রাত্রি পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অপরাধ, এদেশের মানুষ ভোটের অধিকার চেয়েছিল, গণতন্ত্র চেয়েছিল, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, অর্থনৈতিক মুক্তি আর স্বাধিকার চেয়েছিল। পাকিস্তানি বাহিনীর নৃশংসতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সারা দেশ। পালিয়ে গা ঢাকা দেন সে সময়ের রাজনীতিতে শীর্ষ নেতৃত্বে থাকা নেতাকর্মীরা। গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। শেখ সাহেব যে 25শে মার্চের ঘটার মুখে সবাইকে তিনি বলছেন চলে যেতে, অথচ নিজে বসে থাকলেন, 25 তারিখে ঘরে বসে আত্মসমর্পণ করলেন। এমন পরিস্থিতিতে সারা দেশের মানুষ যখন দিশেহারা, ঠিক তখন রেডিওতে বেজে উঠল সেই অমোঘ ঘোষণা, I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ায় দেশের মানুষ। সেনাবাহিনী, ছাত্র, তরুণ, যুবা, কৃষক, শিক্ষক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েন প্রতিরোধ যুদ্ধে। 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। স্বাধীন, মুক্ত বাংলাদেশ। কিন্তু যে গণতন্ত্র আর ভোটাধিকারের তৃষ্ণায়, বৈষম্য বিলোপের তীব্র আকাঙ্ক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল লাখো মানুষ স্বাধীনতা উত্তর বাংলাদেশে, তা অধরাই থেকে যায়। 1975 সালের 25 জানুয়ারি সংবিধানের 4র্থ সংশোধনী বলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বাতিল করে একদলীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামে গঠন করা হয় একক রাজনৈতিক দল। 4টি ছাড়া ডিক্লারেশন বাতিল করা হয় সব পত্রিকার। এর আগে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতা ও রাজনৈতিক ব্যর্থতায় 1974 সালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের সংগঠিত এক সেনা অভ্যুত্থানে সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসীন হন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ। এই সময় একদিকে যেমন সেনাবাহিনীতে চলতে থাকে অভ্যুত্থানকারী জুনিয়র অফিসারদের সাথে সিনিয়র অফিসারদের দ্বন্দ্ব, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে শুরু হয় প্রতিবিপ্লবীদের ষড়যন্ত্র। বিভিন্ন পক্ষের মধ্যে চলতে থাকে রাষ্ট্র ক্ষমতা দখলের পায়তারা। দেশের এমন ভয়াবহ ক্রান্তিকালে আবারও দৃশ্যপটে হাজির হলেন স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। স্বাধীন জনগণ কি চায়? বেঁচে থাকবার অধিকার। 3 নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং 46 পদাতিক ব্রিগেডের কমান্ডার কর্নেল শাফায়েত জামিলের নেতৃত্বে সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। কিন্তু 7 নভেম্বর স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে বন্দি দশা থেকে মুক্ত করে সিপাহী জনতা জিয়াউর রহমানকে নিয়ে আসে বিপ্লবের নেতৃত্বে।
বিপ্লবে অংশ নেয়া গণমানুষের প্রবল দাবি সত্ত্বেও তিনি সেনা প্রধান হিসেবেই নিজের দায়িত্ব পালন করতে থাকেন এবং দুই বাহিনীর প্রধানের সাথে উপসামরিক আইন প্রশাসক হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি সায়েমকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পথহারা জাতিকে নিয়ে আধুনিক রাষ্ট্র রূপান্তরের কাজ শুরু করেন। রাষ্ট্রপতি সায়েমের অসুস্থতাজনিত কারণে তিনি প্রথমে জেনারেল জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তীতে 1977 সালের 21 মে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে তিনি জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। শুরু হয় আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার এক নবযাত্রা। সেনাবাহিনীর ভেতরে বাইরে ব্যাপক জনপ্রিয় জিয়াউর রহমান দায়িত্ব নেবার পরপরই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীতে ফেরে পেশাদারিত্ব, আর দেশের আইন শৃঙ্খলা ফিরে আসে স্বাভাবিকতায়। জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন বাংলাদেশ ছিল বহুমুখী সংকটে জর্জরিত। ধর্ম, ভাষা, রাজনৈতিক মতাদর্শে পুরো জাতি বিভাজিত। সেই বিভাজন ও বিভক্তি ছড়িয়ে পড়েছিল সামরিক বাহিনী, আমলা, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, এমনকি সামাজিক সংগঠনগুলোতেও। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ভঙ্গুর অর্থনীতি, চারিদিকে কেবলই হাহাকার। এমন বাস্তবতায় বিভাজন দূর করে ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলতে জিয়াউর রহমান একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি দেশকে গণতন্ত্রায়নের পথে নিয়ে যেতে শেখ মুজিবের বাকশালতন্ত্রের পরিবর্তে সবার জন্য রাজনীতি চর্চার সুযোগ উন্মুক্ত করে দেন। পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করতে সকল রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ফিরিয়ে দেন গণমাধ্যমের স্বাধীনতাও। তিনি নিজেও সক্রিয়ভাবে যোগ দেন রাজনীতিতে। 1978 সালের ফেব্রুয়ারিতে উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে আহ্বায়ক করে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল। ঘোষণাপত্রে জাগদলের লক্ষ্য ছিল স্পষ্ট: কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি ও কর্মজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচন করা। অল্প সময়ের মধ্যে 6 দলের সমন্বয়ে গঠিত জাতীয় ফ্রন্টের প্রার্থী হয়ে 1978 সালের 3 জুন অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। অভূতপূর্ব গণসমর্থনে 76.67% ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরাজিত করেন প্রতিদ্বন্দ্বী জেনারেল ওসমানীকে। এর আগে মে মাসে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা, নাগরিক মর্যাদা ও মানবাধিকার, শিক্ষা ও কর্মসংস্থান, কৃষি ও খাদ্যে স্বনির্ভরতা, শিল্পায়ন ও সামাজিক ন্যায় বিচারকে প্রাধান্য দিয়ে জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন ঐতিহাসিক 19 দফা কর্মসূচি। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। আর সেই কর্মসূচির প্রতি জনগণের আস্থা যাচাইয়ে 30 মে আয়োজন করেন গণভোট। দেশের মানুষ অকুণ্ঠ সমর্থন জানায় তার কর্মসূচির প্রতি। ভাষা, ধর্ম, পাহাড়ি, সমতলবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাইকে ঐক্যবদ্ধ করতে জিয়াউর রহমান প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। পরবর্তীতে জাগদল বিলুপ্ত করে 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকার বিখ্যাত রমনা রেস্তোরাঁয় ঘোষিত 19 দফাই হয়ে ওঠে নবগঠিত বিএনপির মূল আদর্শ। The election has been, as I said, fair and free. I find that our great people, as I said a few minutes ago, have matured. I'm also glad that a system is emerging in our country. Peace, stability, work and development. জিয়াউর রহমান নিজে দলের আহ্বায়ক, পরে চেয়ারম্যান হন, আর প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পান অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী সংগ্রহে একের পর এক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেন তিনি। তার আদর্শ ও দর্শনে উজ্জীবিত হয়ে সারা দেশের বিপুল সংখ্যক তরুণ বিএনপিতে যোগদান করেন। দলটির প্রথম দিকের সদস্যদের প্রায় 45%ই ছিল উদ্যমী তরুণ তরুণী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক বোধ, আদর্শ ও দর্শনের সূচনা হবার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান, এবং যার প্রাণশক্তি ছিল তরুণ সমাজ। 19 দফা
দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে। কৃষি ও খাদ্যে স্বনির্ভরতা অর্জনের দলীয় প্রতিশ্রুতি পূরণে প্রেসিডেন্ট জিয়া কৃষি বিপ্লবের সূচনা করেন। সেচ সম্প্রসারণে খনন করেন 1400 খাল, গড়ে তোলেন হাজার হাজার মাইল সড়ক। বছর ঘুরতেই কৃষিতে আসে অভাবনীয় সাফল্য। কৃষকের মুখে ফোটে হাসি, দূর হয় ক্ষুধা, ভোক্তারাও পান স্বস্তি। নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন গ্রামের পর গ্রামে। কলম ধরা শিখেছিল লাখো নিরক্ষর মানুষ, যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। স্বাস্থ্যসেবাকে তিনি নিয়ে আসেন সাধারণ মানুষের দোরগোড়ায়। 27,000-এরও বেশি পল্লী চিকিৎসক নিয়োগের মাধ্যমে গড়ে ওঠে এক বিস্তৃত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক, যা গ্রামের মানুষকে প্রথমবারের মতো দেয় সহজ চিকিৎসার সুযোগ। ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে তিনি জোর দেন শিল্পায়নে, যেখান থেকে সূচনা হয় বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প। একই সঙ্গে বিদেশে জনশক্তি প্রেরণের সুযোগ উন্মোচন করে দেন তিনি। এই দুই খাত, গার্মেন্টস এবং প্রবাসী আয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে রোপিত সেই বীজ, যা আজও বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তি। যুব উন্নয়ন মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এসব তার হাত ধরেই প্রতিষ্ঠিত। নারীর ক্ষমতায়ন, তরুণের দক্ষতা বৃদ্ধি, অর্থনীতির প্রাণশক্তি গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। পররাষ্ট্রনীতিতেও তিনি আনেন বৈপ্লবিক পরিবর্তন। একমুখী ভারত সোভিয়েত বলয় থেকে বেরিয়ে তিনি সুসম্পর্ক স্থাপন করেন মুসলিম বিশ্ব, চীন, যুক্তরাষ্ট্র এবং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে। 1978 সালে জাপানকে হারিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। 6 বছরেরও কম সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যারিসম্যাটিক নেতৃত্বে আমূল বদলে যেতে থাকে বাংলাদেশ। কৃষি ও খাদ্যে স্বনির্ভরতা এবং ব্যাপক ভিত্তিক শিল্পায়নের ফলে সৃষ্টি হয় বিপুল কর্মসংস্থান, ঘুরে দাঁড়ায় বাংলাদেশের অর্থনীতি। তলাবিহীন ঝুড়ির তকমা ঘুচিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ অধিষ্ঠিত হয় মর্যাদার আসনে। দৃঢ় নেতৃত্ব, দূরদর্শী ও জনবান্ধব নীতি আর জনগণের অফুরন্ত ভালোবাসায় প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বিএনপি হয়ে ওঠে গণমানুষের রাজনৈতিক দল, অটল আস্থা ও নির্ভরতার প্রতীক। বিএনপি গঠনে জিয়াউর রহমানের প্রধান লক্ষ্য ছিল সব ধরনের বিভাজন দূর করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে একক সত্তায় পরিণত করা। ভাষা, ধর্ম কিংবা নৃতাত্ত্বিক ভিত্তিতে ভিন্ন ভিন্ন পরিচয় নয়, সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু তার প্রতিষ্ঠিত দলই নয়, বাকশালের কারণে বিলীন হয়ে যাওয়া অন্যান্য রাজনৈতিক দলকেও প্রকাশ্যে রাজনীতির সুযোগ করে দেন। বিলুপ্ত হওয়া আওয়ামী লীগকেও নিজ নামে রাজনীতি করার পথ সুগম করে দেন তিনি। দল গঠনের মাত্র 2.5 বছরের মাথায় 1981 সালের 30 মে কতিপয় বিপথগামী দেশদ্রোহী সেনার হাতে নির্মমভাবে নিহত হন ইতিহাসের সফল ও নন্দিত রাষ্ট্রনায়ক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। শহীদ জিয়ার শাহাদাতের পর তার জনপ্রিয়তা এবং উন্নয়ন কর্মসূচির উপর আস্থা রেখে দেশের মানুষ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি নির্বাচিত করে। কিন্তু 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিচারপতি আব্দুস সাত্তারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। দেশে জারি হয় সামরিক আইন। বাংলাদেশের রাজনীতি প্রবেশ করে এক নতুন অধ্যায়ে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম দমন করা হয়, সভা সমাবেশ নিষিদ্ধ হয়, বিরোধী নেতাদের হয়রানি ও কারারুদ্ধ করা হয়। রাজনৈতিক অনিশ্চয়তার ঘনঘটায় বিপর্যস্ত বিএনপি। ঠিক সেই ক্রান্তিকালে দলের হাল ধরতে এগিয়ে আসেন গৃহবধূ বেগম খালেদা জিয়া। শোককে শক্তিতে রূপান্তর করে তিনি হয়ে ওঠেন সংগ্রামী নেতৃত্বের প্রতীক, আর বিএনপি খুঁজে পায় নতুন দিশা। 1983 সালের মার্চে খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কয়েক মাসের মধ্যেই তিনি কার্যত বিএনপির প্রধান রূপে প্রতিষ্ঠিত হন। 1984 সালের 10 মে
দলের চেয়ারপারসন পদে নির্বাচিত হন তিনি। এরপর থেকে শুরু হয় তার লড়াই। স্বৈরাচার জেনারেল এরশাদের বিরুদ্ধে 9 বছরের দীর্ঘ আপোষহীন সংগ্রাম। তার নেতৃত্বে বিএনপি গড়ে তোলে 7 দলীয় জোট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জোট হয়ে ওঠে এক অনন্য শক্তি। রাস্তায় নেমে আসে ছাত্র, শ্রমিক, কৃষক থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। 1986 সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনীতিতে উত্তেজনা তীব্রতর হয়। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমান রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠেন, অংশগ্রহণ করেন আন্দোলনে। কিন্তু স্বৈরাচারী সরকারের নিরাপত্তা সংস্থা নানা কৌশলে তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। একাধিকবার তারেক রহমানকে তার মায়ের সঙ্গে গৃহবন্দী করে রাখে স্বৈরাচারী সরকার, কিন্তু দমাতে পারেনি, বরং আরো বেশি তেজি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। তার সাহসিকতা তরুণ যুবক রাজনৈতিক কর্মী বাহিনীকে উজ্জীবিত করে। 1988 সালে তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। সারা দেশের নেতাকর্মীদের সংগঠিত করার মধ্য দিয়ে তিনি দলের ভিত্তি মজবুত করতে অবদান রেখে চলেন। স্বৈরশাসক এরশাদ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা করে। 8 বছরে 7 বার এরশাদের পেটুয়া বাহিনীর দ্বারা নির্যাতিত ও আটক হন বেগম খালেদা জিয়া। কিন্তু নির্যাতন, নিপীড়ন কিংবা নিবর্তনমূলক আটক কোনো কিছুই দমাতে পারেনি তাকে, বরং প্রতিটি প্রতিবন্ধকতায় তাকে করেছে আরও দৃঢ়। স্বৈরশাসনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ে আপোষহীন ভাবমূর্তি গড়ে ওঠে তার। বয়কটের রাজনৈতিক সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ 86 সালের নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় বেইমানের খ্যাতি অর্জন করে। দলটির এমন হঠকারী সিদ্ধান্তে স্বৈরাচার পতনের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘায়িত হয় স্বৈরাচার এরশাদের মেয়াদকাল। অবশেষে বেগম জিয়ার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতনের মধ্য দিয়ে এদেশ ফিরে পায় গণতন্ত্রের পথ। আপোষহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া হয়ে ওঠেন গণমানুষের আস্থার প্রতীক। জিয়ার স্বপ্ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বে বিএনপি অতিক্রম করে দুঃসময়, আর লিখে যায় বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক অধ্যায়। এরশাদের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দেশের 5ম জাতীয় সংসদ নির্বাচন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের রায়ের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 5টি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সবগুলো আসনেই বিজয়ী হন। 20 মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। নির্বাচনের আগে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দলের কৌশল ও জনমত তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে এখানেই শেষ নয়। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে খালেদা জিয়া এক ঐতিহাসিক পরিবর্তন আনেন। 1991 সালের 6 আগস্ট জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল। এর মাধ্যমে বাংলাদেশে কার্যকর হয় সংসদীয় সরকার ব্যবস্থা। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। আমি আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক দলসমূহ এবং দেশবাসীকে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর অনৈক্য নয়, বিশৃঙ্খলা নয়, ধ্বংস নয়, সাধারণ মানুষের রুটি রুজির পথ বন্ধ করা নয়। সংসদীয় পদ্ধতির ভিত্তিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে 19 সেপ্টেম্বর পুনরায় শপথ নেন খালেদা জিয়া। প্রশাসনিক কাঠামো পুনর্গঠন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা এসবই ছিল বিএনপি সরকারের মূল লক্ষ্য। খালেদা জিয়ার প্রথম সরকার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। প্রবর্তিত হয় অবৈতনিক
ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ, উপবৃত্তি এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এই সময় বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ নেয়। বিএনপি সরকার পশু সম্পদ খাতকে সক্রিয় পৃষ্ঠপোষকতা দান করে, যার ফলে দেশব্যাপী অসংখ্য গবাদি পশু ও হাঁস মুরগির খামার গড়ে ওঠে। 1994 সালের 16 অক্টোবর যমুনা বহুমুখী সেতুর ভৌত নির্মাণ শুরু করা, মেঘনা গোমতী সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন করা, চট্টগ্রামে একটি অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণ এবং চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রকল্প গ্রহণ করে বিএনপি সরকার। তবে এই মেয়াদকালে রাজনৈতিক অস্থিরতাও ছিল প্রবল। বিরোধী দল আওয়ামী লীগ প্রতীত স্বৈরাচার জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে বারবার হরতাল, ধর্মঘটের মতো কর্মসূচি পালন করতে থাকে। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি, বাধাগ্রস্ত হয় উন্নয়ন। সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধুমাত্র এই একটি বিল পাশ করানোর জন্য 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়। বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সংবিধানের 13শ সংশোধনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হয়। 1996 সালের 30 মার্চ খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেন এবং 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী জোট সরকার গঠন করে। শপথ নিয়েই শপথ ভঙ্গের উৎসবে মেতে ওঠেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেন, হরণ করেন বাক স্বাধীনতা। রাষ্ট্র অবতীর্ণ হয় নিপীড়কের ভূমিকায়। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার একটি সন্ত্রাসী সরকার। যদি আমাদেরকে সেখানে পৌঁছতে না দেয়, জনতার কাছে আমার আবেদন থেকে এখানে অবস্থান করবে। তবে বেগম জিয়ার নেতৃত্বে আওয়ামী সরকারের নিপীড়ন, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলে বিএনপি, গড়ে তোলে জনমত। তার নেতৃত্বে সাংগঠনিকভাবে বিএনপি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে আবারও সরকার গঠন করে। 10 অক্টোবর খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2001 সালের নির্বাচনে তারেক রহমানের নির্বাচনী কৌশল ও প্রচার পরিকল্পনা রাজনৈতিক মহলে সবার নজর কেড়ে নেয়। এর মধ্য দিয়ে তিনি রাজনীতিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হন। সরকার গঠন করে বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে নতুন অধ্যায় শুরু করে। দেশের জনগণের প্রত্যাশায় উন্নয়ন, শিল্প, অবকাঠামোয় এগিয়ে যাবে দেশ। পাশাপাশি বিদ্যুৎ সংকট দূর হবে, দ্রব্যমূল্যে লাগাম টানবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ঢাকা সহ বড় শহরের অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রাম বন্দর ও শিল্পাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিএনপি সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করে। এতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করে, অর্থনীতিতে আসে গতি। দেশের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় রেখে বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বিএনপি সরকার। সে অনুযায়ী একদিকে উৎপাদন বাড়াতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করে, সমান্তরালে দেশ জুড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন শুরু করে সরকার। 2001 থেকে 2006 বেগম খালেদা জিয়ার তৃতীয় মেয়াদের সরকারে বাংলাদেশ অর্থ ও সামাজিক অগ্রগতিতে নতুন দিগন্ত স্পর্শ করে। 2002 থেকে 2006 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার প্রথমবারের মতো 6% উপরে ওঠে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায় 374 মার্কিন ডলার থেকে 482 মার্কিন ডলারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 1 বিলিয়ন থেকে 3 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এবং বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ প্রায় 3 গুণ বেড়ে 2006 সালে 5 বিলিয়ন ডলার অতিক্রম করে। এ সময় সারা দেশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের বিস্তারে বেসরকারি ও বিদেশি বিনিয়োগকে ব্যাপকভাবে উৎসাহিত করে সরকার। অবারিত নীতি সহায়তায় ভর করে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যায় বাংলাদেশ।
শ্রম নির্ভর অর্থনীতির পরিবর্তে মেধা নির্ভর অর্থনীতির রূপরেখা তৈরি করে বিএনপি সরকার। তরুণদের মাঝে তথ্য প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থানে উৎসাহিত করতে দেশ জুড়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 2005 সাল থেকে বিশ্বব্যাপী MFA কোটা বাতিল হলেও সরকারের দূরদর্শী পরিকল্পনার কারণে তৈরি পোশাক খাত সমান তালে এগিয়ে যেতে থাকে। বিনিয়োগ বান্ধব নীতি ও কৌশলের ফলে শিল্প খাতের অবদান জিডিপিতে 17% ছাড়িয়ে যায় এবং শিল্প খাতে প্রবৃদ্ধির হার 10% অতিক্রম করে। 2002 থেকে 2006 সালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ছিল $2.5 বিলিয়ন মার্কিন ডলার। 62,000 কোটি টাকার 9,000 শিল্প প্রকল্প বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়, যা পূর্ববর্তী 5 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়াও চালু করা হয় নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যা দেশের শিল্প ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করে। তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা, অক্লান্ত প্রচেষ্টা ও তৃণমূলে দলকে শক্তিশালীকরণের স্বীকৃতি হিসেবে 2002 সালে স্থায়ী কমিটি তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে। নতুন দায়িত্ব পেয়ে তিনি দলের কৌশলগত সিদ্ধান্ত, জনমত গঠন এবং যুব ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2005 সালে তারেক রহমান দেশের প্রতিটি উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় এবং তৃণমূল সম্মেলন আয়োজন করেন। তিনি স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন, সমর্থকদের চিন্তাধারা শোনেন এবং জনগণকে সরকারের ভর্তুকি নীতি, বয়স্ক ভাতা, পরিবেশ রক্ষায় উদ্যোগ এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বিষয়ে অবহিত করেন। সম্মেলনে নিবন্ধনকারীদের অন্তত 18,000 চিঠির উত্তর দেয়া জনগণের সঙ্গে তারেক রহমানের নিবিড় সংযোগ ও সম্পর্কের প্রমাণ। তবে রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধী দলের ধারাবাহিক আন্দোলনে বারবার হোঁচট খায় বিএনপির উন্নয়ন যাত্রা। 2006 সালে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়। আওয়ামী লীগের লগিবৈঠার আন্দোলনে আবারও পথ হারায় দেশের গণতন্ত্র। তত্ত্বাবধায়কের মোড়কে দেশের ক্ষমতায় বসে সেনা সমর্থিত অসাংবিধানিক সরকার। সমর্থন দেয় আওয়ামী লীগ। প্রতিদানে 2008 সালের নির্বাচনে বিজয়ী করা হয় শেখ হাসিনাকে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার খ্যাত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেই মেতে ওঠেন -2 ফর্মুলা বাস্তবায়নের খেলায়। গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ উভয় দলের বহু নেতাকর্মীকে। দেয়া হয় দুর্নীতির মামলা। পরবর্তীতে শেখ হাসিনা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সঙ্গে আপোষ করলেও খালেদা জিয়া ছিলেন আপোষহীন। আইনি শৃঙ্খলা বাহিনী ও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বিশেষ বাহিনীর অমানবিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। মেরুদণ্ডে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসার জন্য তারেক রহমানকে পাঠানো হয় লন্ডনে। সেই থেকে প্রবাসে পরবাসে জীবন কাটাতে হচ্ছে তাকে। তবে তিনি দমে যাননি। বিদেশে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলকে, রেখেছেন সুসংগঠিত। তার প্রমাণ দলের অখণ্ডতা। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে ভাঙার হেন কোনো কৌশল নেই যা তিনি প্রয়োগ করেননি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়েছেন, কাউকে কাউকে টাকার লোভ দেখিয়েছেন, কাউকে সংসদ সদস্য বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন, হামলা মামলা গুমের ফর্মুলা প্রয়োগ করেছেন। কিন্তু বিএনপি ভাঙতে পারেননি, বরং আরো মজবুত হয়েছে ঐক্য। 2009 সাল বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তারেক রহমান দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নতুন দায়িত্ব পেয়ে তিনি দলের পুনর্গঠনে মনোনিবেশ করেন। তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে তিনি কর্মসূচি গ্রহণ করেন। কেন্দ্র থেকে তৃণমূল সব স্তরের নেতা ও কর্মীদের সমন্বয় করে দলকে শক্তিশালী করার কাজ শুরু করেন। নতুন দায়িত্বে তিনি রাজনৈতিক কৌশল ও সংগঠন উন্নয়নে বিস্ময়কর ভূমিকা রাখেন। 1978 সালে প্রতিষ্ঠার পর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপিকে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে দলটির সবচেয়ে বড় দুঃসময় কেটেছে 2007 সাল থেকে
2024 সালের 5 অগস্ট পর্যন্ত। এ সময়ে জনাব তারেক রহমানকে প্রথমে চিকিৎসা এবং পরবর্তীতে নিরাপত্তার জন্য লন্ডনে অবস্থান করতে হয়েছে। অসংখ্য নেতাকর্মী গুম, খুন আর মামলা হামলার শিকার হয়েছেন। বিপুল জনপ্রিয় গণমানুষের দল বিএনপিকে নির্মূল করার জন্য এমন কোনো কৌশল নেই যা ফ্যাসিস্ট হাসিনা প্রয়োগ করেননি। এই হত্যা বন্ধ করতে হবে। আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না, আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে। কোন দলের পক্ষে হত্যা করা যাবে না, তারা মানুষ। আদালতের কাঁধে বন্দুক রেখে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ। বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে 2014 সালে সরকার গঠন করে শেখ হাসিনা। এই নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রাণ হারান রাষ্ট্রীয় ও শেখ হাসিনার দলীয় সন্ত্রাসীর বাহিনীর গুলিতে। পরবর্তীতে বিএনপির কর্মসূচি ও আন্দোলন ঠেকাতে গুম, খুন আর মামলা হয়ে ওঠে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অস্ত্র। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে 1,42,983টি। আসামি করা হয়েছে 59,29,492 জন নেতাকর্মীকে। গুমের শিকার হয়েছেন 1,204 জন। 2009 থেকে 2023 সালের জুলাই পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে 98টি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা হয়েছে 180টি। হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে 450টি। মোয়াজ্জেম হোসেন আলাল ও মীর শরাফত আলীর বিরুদ্ধে 250টি। যুবদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে 317টি। সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা হয়েছে 315টি। শতাধিক মামলা রয়েছে এমন নেতাকর্মীর সংখ্যাও অগণিত। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বড় অংশেরই দিন কেটেছে আদালতের আঙিনায়, কারো কারাগারে, আবার অনেকে প্রাণ বাঁচিয়েছেন বিদেশে পালিয়ে গিয়ে। উন্নয়নের নামে প্রতিটি প্রকল্পে সীমাহীন লুটপাট, বিদেশে অর্থ পাচার, ব্যাংকে সাগর চুরি, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ, সরকারি নীতি নির্ধারণে চরম স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি আর দলবাজির কাছে অসহায় হয়ে পড়েছিল দেশের প্রতিটি সাধারণ নাগরিক। দেশকে, দেশের মানুষকে জিম্মি করে ফেলেছিল শেখ পরিবার। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা ও তার দল এবার বেছে নেয় ভিন্ন এক কৌশল। 111-এর আমলে দেয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে 2018 সালে কারাদণ্ড হয় বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়ার। কারাগারে নেওয়া হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে। উদ্দেশ্য 18-র নির্বাচনে তুমুল জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া যাতে অংশগ্রহণ করতে না পারেন। লক্ষ্য খালেদা জিয়াকে কারাগারে তিলে তিলে হত্যা করা। খুব অল্প দিনের মধ্যেই কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও কানে তোলেননি আওয়ামী লীগ সরকার। শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দেশেই চিকিৎসার ব্যবস্থা করা হয় বেগম খালেদা জিয়ার। 2018 সালে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হন, তখন তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণ করেই তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনে শীর্ষ নেতৃত্ব দিতে শুরু করেন। একই সঙ্গে জনগণের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। 2018 সালে নির্বাচনের আগে জাতীয় সংলাপের নামে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্লজ্জ প্রহসনে মেতে ওঠে শেখ হাসিনা। এবার জাতি দেখল রাতের ভোটের নির্বাচন। নির্বাচনের ফর্মুলা নতুন হলেও সরকার গঠন করে শেখ হাসিনা হাঁটল তার পুরনো পথেই। গণমাধ্যমের কণ্ঠরোধ, ডিজিটাল আইনে মামলা, গুম আর খুন, টার্গেট বিএনপি আর তার নেতাকর্মীরা। 2014 সালের নির্বাচনে বিএনপি কেন অংশ নেয়নি তার উত্তর পাওয়া গেল 2018 সালের নির্বাচনে। কেন বিএনপি বরাবরই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে তার উত্তর 2018 সালের নির্বাচন। আর 2024 সালে বিশ্ববাসী দেখল দামি নির্বাচনের ফর্মুলা। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু ছিল না কোনো প্রতিদ্বন্দ্বী।
প্রতিযোগী সবাই ছিলেন আওয়ামী লীগের ঘরের প্রার্থী। 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দেশ জুড়ে কর্মসূচি গ্রহণ করে বিএনপি। প্রতিটি বিভাগীয় সমাবেশে ছিল নেতাকর্মীদের ঢল। ফ্যাসিস্ট হাসিনা সরকার ফেরি, ট্রেন, গাড়ি বন্ধ করেও ঠেকাতে পারেনি বিএনপি নেতাকর্মীদের। কেউ পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিয়ে ঠিকই পৌঁছে গেছে সমাবেশে, কেউ সাঁতরে নদী পেরিয়ে অংশ নিয়েছে। নিবেদিত প্রাণ নেতাকর্মীদের ইস্পাত সম ঐক্য আর দৃঢ়তায় ভীতু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বরাবরের মতোই বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে রাষ্ট্রীয় অস্ত্রধারী বাহিনীগুলোকে। 2024-এর নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছে দলের মহাসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকে। নির্বাচনের আগে বিএনপিকে ভাঙতে সাজানো হলো একের পর এক নাটক, কিন্তু তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, তৃণমূলে দুর্ভেদ্য ঐক্য আর দেশের মানুষের অটল আস্থা ও ভালোবাসায় অবিচল বিএনপি বয়কট করল নির্বাচন। সরকারের প্রধানমন্ত্রী পদের সব প্রতিরোধ উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচনে সরকার গঠন করল আওয়ামী লীগ, কিন্তু জনগণ মেনে নেয়নি। ভেতরে ভেতরে ফুঁসতে থাকে দেশের মানুষ, যার বিস্ফোরণ ঘটল জুলাই অগাস্টে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভে ফেটে পড়ল দেশের ছাত্র জনতা। উৎখাত করল স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে। 2024-এর জুলাই অগাস্টের অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে তারেক রহমানের সরাসরি দিক নির্দেশনায় ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বিএনপি। দীর্ঘ 15.5 বছর ধরে বিএনপিকে নির্মূলের চেষ্টা করে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। জনগণের ভালোবাসা, নেতাকর্মীদের সীমাহীন আত্মত্যাগ আর শীর্ষ নেতৃত্বের বলিষ্ঠতায় বিএনপি আজ বাংলাদেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতার জন্য আরো বেশি অনিবার্য হয়ে উঠলেও জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র মোকাবেলা করে গণমানুষের প্ল্যাটফর্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি হয়ে উঠেছে আরো বেশি জনপ্রিয়, আরো বেশি সুসংগঠিত, আরো বেশি দৃঢ়। বৈষম্যহীন একটি উন্নত, মানবিক, প্রগতিশীল, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য। যেখানে মেধাই হবে ব্যক্তির মূল্যায়ন, সব ক্ষেত্রে প্রতিষ্ঠা হবে সম অধিকার, সর্বোচ্চ গুরুত্ব পাবে নাগরিক মর্যাদা, ভোটাধিকার ও গণতন্ত্র।